একটা তালাবদ্ধ দরজা, আর দরজার বাইরে কারা যেন অপেক্ষা করছে কখন দরজাটা খুলবে আর তারা ভিতরে ঢুকে পড়বে। হ্যাঁ বন্ধুরা, আজ এক্সপ্লেন করতে যাচ্ছি কোরিয়ান হরর থ্রিলার মুভি ডোর লক, যেটা একজন একা থাকা নারীর জীবনে ঘটে যাওয়া এক ভয়ঙ্কর ঘটনার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। মুভিটি দেখার পর আপনি আপনার ঘরের দরজার লক দুবার চেক করবেন, কারণ এই মুভির কাহিনী এতটাই ভয়ঙ্কর যেটা আপনার কল্পনার বাইরে। তাই বেশি কথা না বাড়িয়ে চলুন মুভি শুরু করা যাক। মুভি শুরু হয় কিয়ং মিনকে দেখিয়ে। সে সিউল শহরে একা একটি ফ্ল্যাটে থাকে। খুবই সাধারণ জীবন তার, চাকরি করে বাড়ি ফিরে আসে, নিজের মতো থাকে। আজ অফিসে যাওয়ার সময় সে লক্ষ্য করে কেউ তার ডোরে বারবার পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করেছে। সে ভেবে নেয় যেহেতু এই বিল্ডিং এ শখানেকেরও বেশি ফ্ল্যাট রয়েছে, তাই হয়তো কেউ ভুল করে তার ফ্ল্যাটের সামনে এসেছিল। ফলে সে বেশি একটা গুরুত্ব না দিয়ে পাসওয়ার্ড চেঞ্জ করে অফিসে চলে যায়। কিয়ং মিন খুবই গুছালো আর শান্ত স্বভাবের মেয়ে ছিল, আর এ হলো ইউজু। ইউজু আর কিয়ং মিন খুব ভালো বন্ধু ছিল। এছাড়া তারা একই ব্যাংকে চাকরি করে। কিয়ং মিন অফিস শেষে বাসায় আসলে বুঝতে পারে তার মা এসেছিল, তবে ডোর লকের পাসওয়ার্ড চেঞ্জ করায় সে আর ভিতরে ঢুকতে পারেনি, তাই সে তার জন্য একটি চিরকুট রেখে গেছে। তখন আবার সে লক্ষ্য করে ডোর লকের কভার খোলা রয়েছে। পরে সে তার মার সাথে ফোনে কথা বলে। কথার শেষে সে তার মাকে জিজ্ঞাসা করে সে কি ডোর লকের কভার খোলা রেখে গেছে। তার মা বলে, না, আমার যতটুকু মনে পড়ে আমি আটকে রেখেছিলাম। এখানে কিয়ং মিন কিছুটা চিন্তায় পড়ে যায়, কে তার রুমের দরজা খোলার চেষ্টা করেছে। সে কিছুটা ভয়ও ছিল। পরে সে লাইট অফ করে ঘুমানোর চেষ্টা করে। এর একটু পরেই কেউ তার রুমে ঢোকার চেষ্টা করে। বাহির থেকে বারবার দরজার হ্যান্ডেল নাড়াতেছিল। কিয়ং মিন প্রচন্ড ভয় পেয়ে যায়। তবে এর কিছুক্ষণ পরেই হ্যান্ডেল নাড়ানো বন্ধ হয়ে যায়। কিয়ং মিন ধীরে ধীরে দরজার দিকে আগায় আর বোঝার চেষ্টা করে বাইরে কেউ আছে কিনা। তবে সে কাউকে দেখতে পায় না। পরে সে দরজা খুলে চেক করে, কিন্তু বাইরে কেউ ছিল না। সে দরজার সামনে একটি সিগারেটের বার দেখতে পায়। পরে সে পুলিশে খবর দেয়, তবে পুলিশ খুব একটা গুরুত্ব দেয় না। একজন বলে, আপনি বলছেন কেউ একজন আপনার দরজার হ্যান্ডেল নাড়িয়ে চলে গেছে, না সে দরজা খুলেছে না ভিতরে ঢুকেছে, আর সে এই সিগারেটের বারটি রেখে চলে গেছে। কিয়ং মিন বলে, হ্যাঁ এমনটাই হয়েছে। অফিসার বলে, আপনি এর আগেও বেশ কয়েকবার এরকম কমপ্লেন করেছেন। আমার ধারণা আপনি শুধু আপনার মনের সন্দেহের জন্য এরকম রিপোর্ট করে থাকেন। এছাড়া এরকম অসম্পূর্ণ তথ্য দিয়ে আমরা আপনার কোনো সাহায্য করতে পারবো না। পুলিশ এভাবেই গুরুত্ব না দিয়ে চলে যায়। এরপর দেখা যায় কিয়ং মিন ঘুমিয়ে গেলে কেউ একজন তার ওয়াশরুম থেকে বেরিয়ে আসে, আর সে উলঙ্গ অবস্থায় তার পাশে বসে তাকে দেখতে থাকে। এই দৃশ্যটা খুবই অদ্ভুত আর ভয়ঙ্কর ছিল। সকালে কিয়ং মিন ঘুম থেকে উঠলে তার খুব মাথা ঘুরায়, আর এমনটা তার বেশ কিছুদিন ধরেই হচ্ছিল। পরে সে অফিসে যাওয়ার সময় সিকিউরিটির কাছে জানতে চায় সে কি গতকালকে সিসিটিভি ফুটেজ দেখতে পারবে। সিকিউরিটি বলে, হ্যাঁ দেখানো যাবে, তবে আপনি কেন দেখতে চাচ্ছেন। কিয়ং মিন বলে, গতকাল কেউ একজন আমার দরজা খোলার চেষ্টা করেছে, তাই আমি দেখতে চাই কে আমার দরজার সামনে এসেছিল। সিকিউরিটি বলে, আপনি কি এখনই দেখতে চান। কিয়ং মিন বলে, আসলে আমার দেরি হয়ে যাচ্ছে, আমি পরে এসে চেক করব। এটা বলে সে তার অফিসে চলে যায়। আর অফিসে আজ তার সাথে কিমের দেখা হয়। কিম পেশায় একজন কার্পেন্টার ছিল। কিম যেহেতু কিয়ং মিনের ক্লায়েন্ট ছিল, তাই সে তার সাথে কিছুটা ফ্রেন্ডলি কথা বলে, যেটা কিমের কাছেও ভালো লাগে। ভালো তো লাগে, কিন্তু সে এই বিষয়টা অন্যভাবে নেয়। সে কিয়ং মিনকে তার সাথে কফি খাওয়ার প্রস্তাব দেয়। আসলে কিম কিছুটা সাইকো ছিল। এখানে কিয়ং মিন তাকে হেলথ ইন্স্যুরেন্সের একটি অ্যাকাউন্ট খোলার অফার দেয়, কিন্তু সে যখন বুঝতে পারে কিমের অ্যাকাউন্টে যেই ব্যালেন্স আছে তাতে সে এই হেলথ ইন্স্যুরেন্স প্যাকেজটি পায় না, তাই সে এই টপিকটি এড়িয়ে যায়। আর এই বিষয়টা নিয়ে তাদের মধ্যে ঝামেলা হয়। তখন ব্যাংক ম্যানেজার সিকিউরিটি দিয়ে কিমকে বের করে দেয়, আর এই পুরো বিষয়টা কিমের ইগোতে লাগে। তো সব মিলিয়ে আজকের দিনটা কিয়ং মিনের জন্য খুব একটা ভালো ছিল না। ডিউটি শেষে সে তার বাসায় আসে, তবে আজও সে ঘুমানোর আগে তার দরজার দিকে তাকিয়ে থাকে। মানে সে কেন জানি এই ফ্ল্যাটে শান্তি পায় না। তার মনে হয় কেউ একজন তার আশেপাশেই আছে। আর এরপরই সবচাইতে ভয়ঙ্কর সিনটা সামনে আসে। সে ঘুমানোর কিছুক্ষণ পরই একজন ব্যক্তি তার খাটের নিচ থেকে বেরিয়ে আসে, তবে তার চেহারা দেখানো হয় না। সে প্রথমে ক্লোরোফর্ম লাগানো রুমাল কিয়ং মিনের নাকে ধরে, যাতে সে ঘুম থেকে জাগতে না পারে। এরপর সে কিয়ং মিনের টুথব্রাশ দিয়ে ব্রাশ করে, গোসল করে, পরে আবার সবকিছু পরিষ্কার করে রাখে। তারপর সে উলঙ্গ হয়ে কিয়ং মিনের সাথে ঘুমিয়ে থাকে। মানে ভাবা যায় এটা কতটা ভয়ানক। একজন ব্যক্তি আপনার রুমে লুকিয়ে থাকে, অথচ আপনি বুঝতে পারেন না। মানে কি এটা, সে আপনার সাথে যা ইচ্ছা তাই করতে পারছে, আপনি কিছুই বুঝতেছেন না। বাইরে ভাই, এটা ভাবলেও গা শিউরে ওঠে। অথচ কিয়ং মিনের সাথে এটা প্রতিদিনই হচ্ছিল। কিয়ং মিন বুঝতে পারছিল তার সাথে কিছু একটা হচ্ছে, কিন্তু সে শিওর হতে পারছিল না। পরের দিন কিয়ং মিনের অফিস থেকে বের হতে দেরি হয়ে যায়। সে বাস স্টপে দাঁড়িয়েছিল, তখন কিম এখানে তাকে ডিস্টার্ব করে। মানে সে গতকালকে বদলা নিতে চায়। তবে সৌভাগ্যবশত কিয়ং মিনের ব্যাংক ম্যানেজার এখানে চলে আসে। সে কিমকে সাবধান করে সে যেন কিয়ং মিনকে ডিস্টার্ব না করে, নয়তো পুলিশে তার বিরুদ্ধে কমপ্লেন করা হবে। কিম কিছুই বলে না, সে চুপ করে দাঁড়িয়ে থাকে।
থাকে আর হিংস্র নজরে তাদেরকে দেখতে থাকে। পরে ম্যানেজার কিয়ংমিনকে তার বাসার সামনে নামিয়ে দেয়। কিয়ংমিন তার রুমে আসলে দেখে তার রুমে ইলেকট্রিসিটি নেই। সে বুঝতে পারে না ব্যাপার কি, সব জায়গায় ইলেকট্রিসিটি আছে অথচ তার রুমে কেন নেই। তখনই কেউ একজন তার দরজা নক করে। সে ভয় পেয়ে যায়। পরে দেখা যায় বাইরে ব্যাংক ম্যানেজার এসেছিল। আসলে কিয়ংমিন তার পার্স ভুলে গাড়িতে রেখে এসেছে, তাই সেটা দেওয়ার জন্য ম্যানেজার এসেছিল। ম্যানেজার যখন বুঝতে পারে তার রুমে ইলেকট্রিসিটি নেই, সে তাকে বলে তুমি চাইলে আমি চেক করে দেখতে পারি। তবে কিয়ংমিন বলে না, সমস্যা নেই, আমি ইলেকট্রিশিয়ান এনে ঠিক করিয়ে নিব। ম্যানেজার বলে হয়তো ছোটখাটো কোনো সমস্যা হয়েছে, আমাকে চেক করতে দাও, এতে সংকোচের কিছু নেই। পরে ম্যানেজার চেক করলে বুঝতে পারে ওভারলোডের কারণে লিভার পড়ে গেছে, তাই সে লিভার তুলে দিলেই সাথে সাথে ইলেকট্রিসিটি চলে আসে। পরে ম্যানেজার তার ওয়াশরুম ব্যবহার করার কথা বলে। কিয়ংমিন তাকে তার ওয়াশরুম দেখিয়ে দেয়। তবে তার কাছে সবকিছু কেমন জানি অদ্ভুত লাগতেছিল। সে ম্যানেজারকে বলে স্যার আপনি কিভাবে জানলেন আমি এখানে থাকি? ম্যানেজার কিছুটা চুপসে যায়। সে বলে তুমি আমায় বলেছিলে। কিয়ংমিন বলে না, আমি কখনোই আপনাকে আমার ফ্ল্যাট নাম্বার বলিনি। ম্যানেজার এখানে ধরা পড়ে যায়। কিয়ংমিন তাড়াতাড়ি রুম থেকে বেরিয়ে যায় আর পুলিশে খবর দেয়। তবে ম্যানেজার রুম থেকে বের হয় না, বরং সে নিজে থেকেই দরজা আটকে দেয়। এরপর আমরা ডিটেকটিভ লি কে দেখি। লি কিয়ংমিনকে বলে আপনার ব্যাংক ম্যানেজার এখন আপনার রুমে আছে, তার মানে এতদিন ধরে উনি আপনার পিছু করছিল আর উনি আপনার রুমে ঢোকার চেষ্টা করেছিল। কিয়ংমিন বলে আমি শিওর না উনি ছিল নাকি অন্য কেউ ছিল। লির এখানে কিয়ংমিনের কথা সন্দেহ হয়। সে কিয়ংমিনকে বলে উনি আবার আপনার বয়ফ্রেন্ড না তো? কিয়ংমিন এটা শুনে বিরক্ত হয়। সে বলে এসব কি বলছেন? লি বলে আজকাল অনেক মিথ্যা রিপোর্ট হচ্ছে যেখানে মেয়েরা তাদের বয়ফ্রেন্ডকে স্টকার বলে ফাঁসিয়ে দিচ্ছে। আসলে ডিটেকটিভ লি অনেকটা আকড়ু টাইপের ছিল, মানে সে একটু ঘাটতারা টাইপের। এখানে কিয়ংমিন দরজা খুলতে ভয় পাচ্ছিল। তখন পাসওয়ার্ড নিয়ে লি দরজা খুলে, আর দরজা খোলার সাথে সাথে তারা ভিতরে ম্যানেজারের লাশ দেখতে পায়। সবাই একদম থমকে যায়, মানে কি থেকে কি হয়ে গেল। ঘটনার মোড় এখান থেকে অন্যদিকে ঘুরে যায়। ডিটেকটিভ লি কিয়ংমিনকে গ্রেফতার করে আর তাকে খুব শক্তভাবে জিজ্ঞাসাবাদ করে। লি বলে তুমি ম্যানেজারকে অন্য কাউকে দিয়ে মার্ডার করিয়েছো আর নিজেকে ভিকটিম সাজানোর চেষ্টা করছো। তোমার এই নাটক চলবে না, ভালোই ভালো বলে দাও তোমার সাথে কে ছিল। কিয়ংমিন কেঁদেই যাচ্ছিল। সে বারবার বলে আমি মার্ডার করিনি, আমি এই মার্ডারের ব্যাপারে কিছুই জানি না। তবে লি তার কথা মোটেও বিশ্বাস করে না। তখন ডিটেকটিভ লিকে তার বস ডেকে আনে আর কিয়ংমিনকে ছেড়ে দিতে বলে। লি বলে এসব কি বলছেন, মার্ডার ওই করেছে, ওকে কেন ছাড়তে বলছেন? তার বস কিছুটা রেগে যায়। সে বলে ফরেনসিক রিপোর্টে ওর বিরুদ্ধে কোনো প্রমাণ পাওয়া যায়নি, এছাড়া ও এর আগেও বেশ কয়েকবার রিপোর্ট করেছে। এটা বলে যে কেউ একজন ওর রুমে ঢোকার চেষ্টা করছে। পরে কিয়ংমিনের বিরুদ্ধে প্রমাণ না থাকায় তাকে পুলিশ ছেড়ে দেয়। তবে পুলিশ ছেড়ে দিলেও তার চাকরিটা চলে যায়। পরে সে সিকিউরিটির কাছ থেকে সেই দিনের ফুটেজ দেখে। কিয়ংমিন বলে সে তার ফ্লোরের করিডোরের ফুটেজ দেখতে চায়। সিকিউরিটি বলে আসলে করিডোরের ক্যামেরাটি নষ্ট। কিয়ংমিন বলে সেদিন কেউ একজন আমার দরজা নক করেছিল আর আমার দরজার সামনে একটি সিগারেটের টুকরো পড়েছিল। সিকিউরিটি বলে ওটা তো এই বিল্ডিং এর যে কারোই হতে পারে, কারণ অনেক সময় মদ পান করে এসে অনেকেই ভুল করে অন্যের দরজায় নক করে। কিয়ংমিন ভেবে থাকে হ্যাঁ এমনটাও হতে পারে, তবে তার মন থেকে ভয় দূর হয় না। সে রুমে ঢুকতেই ভয় পায়। পরে সে তার রুম পরিষ্কার করার সময় একটি লক কি খুঁজে পায়, যেটা তার ছিল না। সে বুঝতে পারে না এটা এখানে কিভাবে আসলো। সে ধারণা করে এই লক কি হয়তো এই বিল্ডিং এরই কোনো এক ফ্ল্যাটের হবে, আর সেই হয়তো তার ব্যাংক ম্যানেজারের মার্ডার করেছে। তাই সে এই বিল্ডিং এর প্রতিটা ফ্ল্যাটের সামনে যায়, আর এখানে তার ধারণাই ঠিক হয়। সে এই কি দিয়ে এক এক করে বেশ কিছু ফ্ল্যাটের লকে ট্রাই করে, আর শেষমেশ একটি ফ্ল্যাটের লক খুলে যায়। সে খুব সাবধান আর ধীরে ধীরে রুমে প্রবেশ করে। তবে রুমে কেউ ছিল না, আর সে একটু খোঁজাখুঁজি করলেই বুঝতে পারে এই ফ্ল্যাটই তার বান্ধবী কাংয়ের, যার সাথে তার বিগত কয়েক মাস ধরেই কোনো যোগাযোগ নেই। পরে সে এই ব্যাপারটা ইউজুকে জানায়। ইউজু ধারণা করে বলে হয়তো কাং আগে থেকেই তোর রুমে লুকিয়েছিল, আর নয়তো ম্যানেজারের কাছে কাংয়ের রুমের কি ছিল, আর তাদের মধ্যে ধস্তাধস্তির সময় এই কিটা তোর রুমে পড়ে গেছে। ইউজু আরো যেটা করে, সে কাংয়ের বিগত কয়েকদিনের ব্যাংক স্টেটমেন্ট বের করে, আর এতে তারা বুঝতে পারে কাং প্রতিদিন তার বাসার পাশেরই একটি শপ থেকে $3.20 দিয়ে কিছু একটা কিনে যাচ্ছে। তাই তারা দুজনেই কাংকে ধরার জন্য সেই শপে আসে, আর বেশ কিছু সময় অপেক্ষা করার পর তারা একটি মেয়েকে দেখতে পায় যে $3.20 দিয়ে একটি রাইস বক্স কিনেছে। তবে মেয়েটা মাস্ক পরে থাকায় তারা তাকে চিনতে পারে না, তাই তারা মেয়েটার পিছু করে। তবে একটা পর্যায়ে তারা মেয়েটাকে হারিয়ে ফেলে। তখন তারা আলাদা হয়ে যায় আর দুইজন দুই দিকে খোঁজ করে। পরে কিয়ংমিন খুঁজতে খুঁজতে একটি বাড়িতে ঢুকে পড়ে, কারণ এই বাড়ির সামনে অনেকগুলো খালি রাইস বক্স রাখা ছিল। তবে বাড়িতে কেউ ছিল না। তখন সে লক্ষ্য করে এখানেও ঠিক একই রকম লক লাগানো রয়েছে যেটা তার রুমে লাগানো আছে। তার সন্দেহ বেড়ে যায়, তাই সে লক খোলার চেষ্টা করে। তবে সে সঠিক পাসওয়ার্ড দিতে পারে না, তাই সে চলে যেতে নেয়। তখন কৌতূহলী সে তার রুমের পাসওয়ার্ড এখানে ট্রাই করে, আর
পাসওয়ার্ড দেওয়ার সাথে সাথেই লক খুলে যায়। কিয়ং মিন ভয়ে কেঁপে ওঠে। এরপর সে খুব ধীরে ধীরে ভিতরে ঢোকে, কিন্তু ভিতরে কেউ ছিল না। পরে সে একটি রুমের দিকে যায়, আর এখানে সে কাংকে দেখতে পায়, যার দোনো হাত বাঁধা ছিল আর বেহুশ করে রাখা ছিল। এটা দেখে কিয়ং মিন ভয়ে কাঁপতে থাকে। সে পুলিশের কাছে ফোন দেয়, কিন্তু সে এতটাই ভয় পেয়েছিল যে সে পুলিশকে ঠিকমতো কিছুই বলতে পারে না। তখনই কিডন্যাপার চলে আসে। কিয়ং মিন কি করবে বুঝতে পারে না। সে প্রচন্ড ভয় পেয়েছিল, কোথায় লুকাবে, কি করবে, কোন দিকে যাবে কিছুই বুঝে উঠতে পারে না। কিডন্যাপার লক খুলে ঘরের ভিতরে প্রবেশ করে। ততক্ষণে কিয়ং মিন খাটের নিচে লুকিয়ে পড়ে। কিডন্যাপার কাংয়ের সাথে এমন ভাবে কথা বলে যেন কাং তার ওয়াইফ। পরে সে একটি মেডিসিন কাংয়ের সেলাইনে পুশ করে, আর কাংকে বলে, তোমাকে আসলে একটা কথা জানানো দরকার। আমি আসলে অন্য কাউকে পেয়ে গেছি, তাই তুমি আজ থেকে মুক্ত। আশা করি তুমি আমাকে ক্ষমা করে দিবে। তবে তুমি ওকে চেনো, ও তোমার ফ্ল্যাটের নিচের ফ্ল্যাটেই থাকে। মানে সে কিয়ং মিনের কথা বলছে। কিয়ং মিন এমনিতেই ভয় ছিল, আর এটা শুনে সে তো আরো ভয় পেয়ে যায়। এরপর কিডন্যাপার রুম থেকে বাইরে যায়। এই সুযোগে কিয়ং মিন খাটের নিচ থেকে বেরিয়ে আসে। তবে পরক্ষণই কিডন্যাপার আবারও চলে আসে। কিয়ং মিন দরজার পিছনে লুকিয়ে থাকে। তখন সে লক্ষ্য করে কিডন্যাপার অনেক আগে কাংয়ের দোনো পা কেটে রেখেছে। এটা দেখে তো কিয়ং মিন আরো ভয় পেয়ে যায়। তখনই বাইরে পুলিশের সাইরেন শোনা যায়, তাই কিডন্যাপার জানালা দিয়ে বাইরে নজর রাখছিল। এই সুযোগে কিয়ং মিন রুমের বাইরে লুকিয়ে পড়ে, আর সে দেখতে পায় কিডন্যাপার হ্যাসকো ব্লেড দিয়ে কাং এর হাত কাটতেছে। মানে কিডন্যাপার এখন কাংকে টুকরো টুকরো করবে। কিয়ং মিন ধীরে ধীরে দরজার সামনে যায়। ঠিক তখনই পিছন থেকে কিডন্যাপার বলে ওঠে, তুমি কখন আসলে? কিয়ং মিন একদম থমকে যায়। সে ভয়ে আর পিছে ফিরে তাকায় না। সে তাড়াতাড়ি দরজা খুলে এখান থেকে পালাতে থাকে। কিডন্যাপারও তার পিছে পড়ে যায়। কিন্তু এই জায়গাটা ছিল কিছুটা অদ্ভুত। এখানে বেশি মানুষ থাকতো না। কিয়ং মিন কোন দিকে যাবে বুঝতে পারে না, কারণ সে যেদিকেই যায় সেদিকেই কিডন্যাপার চলে আসে। পরে কিয়ং মিন অনেক কষ্ট করে একটি জায়গায় লুকিয়ে পড়ে। তবে কিডন্যাপার সেখানেও চলে আসে। কিয়ং মিন অসহায়ের মতো কাঁদতে থাকে। ঠিক তখনই ইয়নজু কিডন্যাপারের উপর হামলা করে। তবে কিডন্যাপার ইয়নজুকে মেরে আহত করে ফেলে। কিয়ং মিন এতটাই ভয় পেয়েছিল যে সে যে ইউজুকে সাহায্য করবে তাও পারছিল না। তখনই ইউজু পুলিশের গাড়ি দেখতে পায়, আর পুলিশ চলে আসায় কিডন্যাপার এখান থেকে চলে যায়। তবে অদ্ভুতভাবে পুলিশ কিডন্যাপারের বাসায় কাং এর ডেড বডি পায় না। আর যেহেতু কিডন্যাপার মাস্ক পরা ছিল, তাই কিয়ং মিনও বলতে পারে না কিডন্যাপার কে ছিল। ফলে ডিটেকটিভ লি তাদের কোনো কথা বিশ্বাস করতে চায় না। কিয়ং মিন বলে কিডন্যাপার একটি পুরনো মডেলের ঘড়ি পরা ছিল। সে কিডন্যাপারের ব্যাপারে এর চাইতে আর বেশি কিছু বলতে পারে না। তখনই লির একজন অফিসার লিকে কিডন্যাপারের বাসার ছাদের উপরে নিয়ে আসে। আর এখানে তারা ডাস্টবিনের ভিতরে কাং এর কাটা হাত দেখতে পায়, আর হাতে একটি ভিজিটিং কার্ড ছিল, যেটা কিয়ং মিন কিমকে দিয়েছিল। তাই ডিটেকটিভ লি কিমকে জিজ্ঞাসাবাদ করে, আর কিমের হাবভাব দেখে লি তার উপর সন্দেহ বাড়ে, কারণ কিমের হাতেও একটি পুরনো মডেলের ঘড়ি ছিল। এছাড়া সে এটাও বলে দেয় কাং এর হাত কি দিয়ে কাটা হয়েছে। ফলে লির সন্দেহ আরো বেড়ে যায়। তবে কিম স্বীকার করে না। সে বলে, আমি এতটা পাগল না যে কোনো মেয়েকে এভাবে টুকরো টুকরো করে মারবো। আমাকে ওই ব্যাংকের মেয়েটা ফাঁসানোর চেষ্টা করছে, আমি কিছুই করিনি, আমি নির্দোষ। কিম এখানে অনেকটা উত্তেজিত হয়ে পড়ে, আর সে কিয়ং মিনকে মেরে ফেলার হুমকি দেয়। পরে ডিটেকটিভ লি কিয়ং মিনকে বলে, আমরা শিওর কাং এর মার্ডার ওই করেছে, তবে ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ না হওয়া পর্যন্ত আমরা 100% শিওর হতে পারছি না। এখানে ডিটেকটিভ লি কিয়ং মিনকে সরি বলে তার উপর সন্দেহ করার জন্য। এরপর কিয়ং মিন সর্বপ্রথম তার বাসা চেঞ্জ করে, আর এদিকে কিমের ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ না হওয়ায় পুলিশ তাকে ছেড়ে দিতে বাধ্য হয়। পরে দেখা যায় কিয়ং মিন যখন তার নতুন বাসার জিনিসপত্র গুছাচ্ছিল, তখনই কেউ তার দরজায় নক করে। সেভাবে হয়তো ইউজু এসেছে, কিন্তু বাহির থেকে আওয়াজ আসে, আপনার পার্সেল এসেছে। কিয়ং মিন ভয়ে দরজা খুলে না। সে বোঝার চেষ্টা করে আসলে কি ডেলিভারি ম্যান এসেছে না অন্য কেউ এসেছে। পরে যখন ডেলিভারি ম্যান চলে যায়, সে এটা বোঝার পর সে দরজা খোলে, আর পার্সেলটি খুললে তার ভিতরে তার মোবাইল দেখতে পায়, যেটা কিডন্যাপারের বাসায় পড়ে গিয়েছিল। তখনই তার বর্তমান মোবাইলে ভিডিও কল আসে, আর রিসিভ করলে দেখতে পায় কেউ একজন মুখোশ পরে ইউজুর রুমে লুকাচ্ছে। তখনই ইউজু তার রুমে আসে। এটা দেখে কিয়ং মিন ইউজুকে বাঁচানোর জন্য ইউজুর বাসার দিকে দৌড়াতে থাকে, আর বারবার মোবাইল দেখতেছিল। সে দেখতে পায় মুখোশ পরা লোকটা ইউজুকে বেহুশ করে ফেলেছে, আর সে একটি হ্যাসকো ব্লেড দিয়ে ইউজুর পা কাটতেছে। এটা দেখে ইউজু তো পাগলের মতো হয়ে যায়। সে ইউজুর বাসার সামনে চলে আসে, তবে পাসওয়ার্ড না জানায় দরজা খুলতে পারে না। তাই সে লক ভেঙে ফেলার চেষ্টা করে। তখনই কিম তার উপর হামলা করে, আর বলে, এবার আমার সাথে কফি খেতে চলো। তখন কিয়ং মিন রেগে যায়, আর সে কিমের গলা চেপে ধরে, আর বলে, হারামি বল, তুই ইউজুর সাথে কি করেছিস? কিম তাকে মারতেই যাবে, তখন ডিটেকটিভ লি চলে আসে আর কিমকে ধরে ফেলে।
কিয়ংমিন তাড়াতাড়ি লক ভেঙে রুমে ঢোকে আর ইউজোর নিথর দেহ পড়ে থাকতে দেখে, যার একটি পা কেটে ফেলা হয়েছে। এটা দেখে কিয়ংমিন একদম শকড হয়ে যায়। লি তাড়াতাড়ি ইউজোকে হাসপাতালে নিয়ে আসে আর তার পায়ের অপারেশন করানো হয়। তাকে সময় মতো হাসপাতালে নিয়ে আসায় অপারেশন সাকসেস হয়। কিয়ংমিন লির কাছে জানতে চায় কিমের সাথে এখন কি হবে। লি বলে, আমরা ওর বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ পেয়েছি, এখন শুধু ওর ডিএনএ ম্যাচ হলেই আমরা ওকে আটকাতে পারবো। তোমার ওকে নিয়ে চিন্তা করতে হবে না, তুমি নিশ্চিন্তে থাকো। পরে ইউজুর জ্ঞান ফিরলে কিয়ংমিন তার কাছে ক্ষমা চায়। সে বলে, আমার জন্যই তোর সাথে এসব হলো। ইউজু কিয়ংমিনকে শান্ত করে আর তাকে তার বাসায় যেতে বলে, কারণ কিয়ংমিন গত 2 দিন ধরে হাসপাতালেই রয়েছে। তখন ডিটেকটিভ লি কিয়ংমিনকে একটি সার্ভেলেন্স ক্যামেরা দেয়, যেটা প্যাঙ্গুইনের ডিজাইন করা ছিল। ফলে অনেকেই বুঝতে পারে না এটা ক্যামেরা নাকি খেলনা। কিয়ংমিন ক্যামেরাটি তার রুমে সেট করে আর তার মোবাইলের সাথে কানেক্ট করে নেয়। পরে সে কিছু কেনার জন্য একটি শপে আসে আর এখানে তার পুরনো ফ্ল্যাটের সিকিউরিটি ডংহুর সাথে দেখা হয়। প্রথমে কিয়ংমিন তাকে চিনতে পারে না। ডংহু তার পরিচয় দিলে তখন সে তাকে চিনতে পারে। তবে ডংহুর কথাবার্তা তার কাছে কিছুটা অদ্ভুত লাগে, তাই কিয়ংমিন তার সাথে তেমন একটা কথা বলে না। কিন্তু সে যাওয়ার সময় দেখতে পায় ডংহু $3.20 দিয়ে সেই একই রকম একটি রাইস বক্স কেনে এবং তার হাতেও পুরনো মডেলের একটি ঘড়ি ছিল। এটা দেখে কিয়ংমিন অনেক ঘাবড়ে যায়। সে পুরো রাস্তায় বারবার পিছে ফিরে তাকাচ্ছিল কেউ তার পিছু করছে কিনা। এরপর বাসায় আসলে দরজা ভালোভাবে লক করে নেয়। তখনই ডিটেকটিভ লির ফোন আসে। লি তাকে ঘর থেকে বের হতে বারণ করে, কারণ কিমের ডিএনএ ম্যাচ না হওয়ায় তারা কিমকে ছেড়ে দিয়েছিল। তবে এখন কিমকে কেউ মেরে ফেলেছে। এটা শুনে কিয়ংমিন একদম শকড হয়ে যায়। তার মুখ থেকে কোনো আওয়াজ বের হচ্ছিল না। লি তাড়াতাড়ি কিয়ংমিনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এদিকে কিয়ংমিন ডংহুর কেনা সেই রাইস বক্সটি তার রুমে দেখতে পায়। এটা দেখে সে আরো ঘাবড়ে যায়। তখন তার লির দেওয়া ক্যামেরাটির কথা মনে পড়ে। সে তার রুমের ফুটেজ চেক করে আর তাতেই সে দেখতে পায় সে রুমে আসার আগেই ডংহু তার রুমে এসেছে। এমনকি সে বর্তমান তার খাটের নিচেই লুকিয়ে আছে। কিয়ংমিনের গলা শুকিয়ে আসে। সে একদম চুপসে যায়। তার বুঝে আসে না তার এখন কি করা উচিত। ভয়ে তার পা কাঁপতেছিল। তখনই ডংহু তার পা ধরতে যায়। কিয়ংমিন পালানোর চেষ্টা করে, তবে দরজা খোলার আগেই ডংহু তাকে মেরে বেহুশ করে ফেলে। ওদিকে ডিটেকটিভ লি ডংহুর ব্যাপারে জানতে পারে, কারণ কিম যেখানে মার্ডার হয়েছে সেখানে ডংহুকে দেখা গিয়েছিল। এদিকে কিয়ংমিনের গ্যাং মিলে দেখতে পায় ডংহু তার সামনেই বসে আছে আর তাকে বেহুশ হবার মেডিসিন দেওয়া হয়েছে, ঠিক যেভাবে কাংকে দেওয়া হয়েছিল। কিয়ংমিন তাকে প্রশ্ন করে, তুমি আমার সাথে এমনটা কেন করছো? ডংহু বলে, আমি তোমাকে পছন্দ করি, তোমায় আমি ভালোবাসি। এখানে ডংহু কিছুটা রেগেছিল। সে কিয়ংমিনের কাছে জানতে চায়, তুমি কি সত্যি তখন আমাকে চিনতে পারোনি? আমায় কেন চিনবে? আমি তো সামান্য একজন সিকিউরিটি। দরজা খোলা আছে, তুমি চাইলেই যেতে পারো, কিন্তু আমি যদি তোমাকে আবারও ধরে ফেলি তাহলে আমাকে তোমার হাত পা কাটতে হবে, যাতে তুমি আর পালাতে না পারো। কিয়ংমিন ভয়ে কান্না করতেছিল। ডংহু বলে, কান্না করছো কেন? তুমি শুধু আমার সাথে থাকো, দেখবে অনেক শান্তি পাবে। তখন কিয়ংমিন সুযোগ বুঝে ডংহুর উপর হামলা করে আর এখান থেকে পালানোর চেষ্টা করে। তবে এই জায়গাটা ছিল একটি বন্ধ হোটেল। এখানে গত 8 বছর ধরে কেউ আসেনি। এর সব দরজা জানালা বন্ধ করা ছিল। কিয়ংমিন এখান থেকে বের হবার কোনো রাস্তাই পাচ্ছিল না, তাই সে একটি রুমে লুকিয়ে থাকে। ওদিকে ডংহু প্রচন্ড রেগেছিল। সে একটি কুড়াল নিয়ে কিয়ংমিনকে খুঁজতেছিল। আর কিয়ংমিন যে রুমে লুকিয়েছিল ডংহু ঠিক সেই রুমের সামনে এসে দাঁড়ায়। তখনই সে ডিটেকটিভ লির আওয়াজ শুনতে পায়। ফলে সে সাথে সাথে লুকিয়ে পড়ে। আসলে লি ডংহুর খোঁজ নিলে জানতে পারে ডংহু গত 8 বছর ধরে এই হোটেলের গার্ড হিসাবে কাজ করছে, তাই লি এখানে তাকে ধরতে এসেছে। লি কিয়ংমিনের নাম ধরে ডাকতে থাকে। কিয়ংমিন লির আওয়াজ শুনে সাড়া দেয়। সেও লিকে ডাক দেয়। ফলে লি দরজা খুলতে যায়। তখনই ডংহু পিছন দিয়ে তার উপর হামলা করে। তাদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয় আর একটা পর্যায়ে তারা দুজনই সিঁড়ি দিয়ে নিচে পড়ে যায়। সবকিছু একদম শান্ত হয়ে যায়। কিয়ংমিন ধীরে ধীরে বের হয়ে আসে আর সে দেখতে পায় ডংহু ডিটেকটিভ লির গলায় একটি ছুরি ঢুকিয়ে দিয়েছে। ডিটেকটিভ লি এখানে মারা যায়। এটা দেখে কিয়ংমিন মানসিকভাবে ভেঙে পড়ে। তাকে এখন এখান থেকে কে বাঁচাবে? ডংহু তার দিকেই আসতেছিল। তখন কিয়ংমিন চিন্তা করে, মূর্তি যখন হবে লড়াই করে মরবো। সে ডংহুর উপর হামলা করে। তাদের মধ্যে ধস্তাধস্তি চলতে থাকে। তখন তারা দুজনই একটি কাঠের আলমারির নিচে পড়ে যায়, যেটা অনেক ভারী ছিল। আর এখানে ডংহুর হাতে একটি লোহা ঢুকে যায়। ফলে সে এখানে আটকে যায়। এই সুযোগে কিয়ংমিন এখান থেকে বের হবার চেষ্টা করে, তবে আলমারিটা অনেক বেশি ভারী হওয়ায় সে এখান থেকে বের হতে পারে না। তখন ডংহু তার হাত ছাড়াতে না পারায় সে তার আঙ্গুল চিরে তার হাত ছাড়িয়ে নেয় আর কিয়ংমিনের গলা চেপে ধরে। সে এখানে শ্বাস নিতে পারছিল না, তার নিঃশ্বাস প্রায় বন্ধ হয়ে যাচ্ছিল। তখনই সে লক্ষ্য করে আলমারির
অনেকগুলো লোহা বের হয়ে রয়েছে। তাই সে ডংহুকে উপরের দিকে পুশ করে, ফলে লোহাগুলো ডংহুর মাথায় ঢুকে যায়। সাথে সাথে ডংহু এখানে মারা যায়। আর এভাবেই এক মানুষরূপী শয়তানের সমাপ্তি ঘটে। কিয়ংমিন যেহেতু তার আত্মরক্ষার জন্য ডংহুকে মেরেছে, তাই তার কোনো সাজা হয় না। বন্ধুরা, ডোরলক শুধুমাত্র একটি থ্রিলার মুভি না, এটা একজন নারীর বাস্তবিক আতঙ্কের গল্প। আপনারা যদি থ্রিলার ও সাইকোলজিক্যাল মুভি পছন্দ করেন, তাহলে এই মুভিটা আপনার জন্য।